গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি ভালো আছো তো? আচ্ছা, শুনে খুব ভালো লাগলো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও, মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক, আমিও খুব ভালো আছি। আমি তোমাদেরকে দেখতে পেলে আরও মনটা ভালো হয়ে যায়। তাহলে আমরা আর বেশি কথা না বলে আমাদের যে পাঠ্যসূচি অনুযায়ী আমরা যে অধ্যায় আলোচনা করছিলাম সে অধ্যায়ে একটু ফিরে চলে আসি, তাই না? আচ্ছা, আমরা বিগত কয়েকটা ক্লাস ধরে কি বিষয় সম্পর্কে আলোচনা করছি যদি তোমরা কেউ একটু বলো। আমরা বিভিন্ন বই থেকে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী সম্পর্কে আমরা একটু আলোচনা করছি, তাই তো? তো এই আলোচনা করতে করতে আমরা অনেকগুলো কিন্তু প্রশ্ন, বেশ খুব ভালো ভালো প্রশ্ন, যেগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, জেনেছি। এবং তোমাদের কিছু কিছু প্রশ্নের একটু অসুবিধা হয়েছিল, সেই প্রশ্নগুলো আশা করি আর সমস্যা নেই, আমি তোমাদেরকে খুব ভালো করে আরও একবার করে বলে দিয়েছি, তাই না? তো এই যে প্রশ্নগুলো তোমরা জেনেছো বা বুঝেছো, এগুলো সবাই খাতায় নোট ডাউন করেছো? খাতায় কেউ নোট ডাউন করোনি এমন কেউ কি আছো? আচ্ছা, খুব ভালো, সবাই খাতায় খুব ভালোভাবে নোট ডাউন করে নিয়েছে, করছে আশা করি। এবং আজকেও আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটাও খাতাতে খুব ভালোভাবে নোট ডাউন করবে। আচ্ছা, এই একদিনে যে কটা প্রশ্ন আমরা বলছি, কারোর কি তোমাদের উপর কি প্রেশার পড়ছে? ঠিক আছে, তাই তো? কারণ আমি সেই জন্য এই প্রশ্নোত্তর পর্ব আলোচনাকে তিনটি ভাগে বিভক্ত করে নিয়েছিলাম। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম কি, একদম ঠিক প্রথম পর্বে আমরা এমসিকিউ টাইপ যে প্রশ্ন, দুটো বই থেকে প্রায় 30 থেকে 32টা প্রশ্ন কিন্তু আমরা সেখানে আলোচনা করেছি। এবং সেখানে যে বিকল্প অপশনগুলো ছিল, সেই বিকল্প অপশনগুলো কেন সেই উত্তরটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেগুলোও কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনেছি, বুঝেছি। দ্বিতীয় পর্বে এসে আমরা জানলাম কি, দ্বিতীয় পর্বে এসে আমরা জানলাম শূন্যস্থান পূরণ করা আর সত্য মিথ্যা বা ঠিক ভুল। তাহলে যে স্টেটমেন্ট বা যে বাক্যটা আমাদের সামনে দেওয়া হয়েছে সেই বাক্যটাই সঠিক, কি কারণে সঠিক সেটা যেমন আলোচনা করেছি। আবার কোনো বাক্য যদি ভুল হয় তাহলে এর সঠিক হলে কোনটা হতো সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি, তাই না? তো সব কিছু নিয়ে আমরা বিশদে আলোচনা করে ফেলেছি। আমরা আশা রাখবো বা আমি আশা করব যে তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে বাড়িতে একবার করে দেখেছো, বুঝেছো, আর কারোর এই প্রশ্নগুলো সম্পর্কে নতুন করে কোনো সমস্যা নেই। আছে কি? আচ্ছা, খুব ভালো, নতুন করে আর কোনো সমস্যা নেই। তো এখানে আমি আরও একটা জিনিস একটু বলতে চাই। দেখবে আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব, আজকেও প্রায় আমাদের 30 থেকে 32টার বেশি প্রশ্ন রয়েছে। তো যে প্রশ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, দেখবে বেশিরভাগ প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই আমরা আলোচনা করে ফেলেছি। যে নির্দিষ্ট যে আমরা এমসিকিউ টাইপ প্রশ্ন, শূন্যস্থান পূরণ, তারপরে সত্য মিথ্যা এবং এতগুলো যে বিভিন্নভাবে প্রশ্ন আমরা আলোচনা করেছি, সেখানে ইতিমধ্যে আমরা এগুলো আলোচনা করে ফেলেছি। তো এই আলোচনাতে তোমরা দেখে থাকবে যে সেখানেও কিছু কিছু প্রশ্ন রিপিট হয়েছিল। তো স্বাভাবিকভাবেই আমরা যখন 100-120 থেকে 30টা প্রশ্ন আলোচনা করব, স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন, অনেক প্রশ্নই বারবার আসবে। এবং যে প্রশ্ন বারবার আসছে তার মানে এটা আমাদেরকে একটু হলেও ধরে নিতে হবে যে এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ আমাদের এই পাঠ্যসূচির জন্য, আমাদের পরীক্ষার জন্য, নিজেদের জানার জন্য, নিজেদের বোঝার জন্য। আর একটা জিনিস ছোট্ট একটু বলি, সবসময় শুধু পরীক্ষার জন্যই পড়তে হবে এছাড়া আমার আর ওই বিষয় সম্পর্কে জানার বা বোঝার বিষয় নেই, সেই ধারণাটা মাথায় আনবে না। তুমি জীবনে বড় হচ্ছ এবং ভারতবর্ষ সম্পর্কে বা যে কোনো কিছু সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে জানলে তোমার কিন্তু কোনো ক্ষতি হবে না। তুমি যত জানবে তোমার জানার ইচ্ছাটা আরো বাড়বে। ঠিক আছে? তো আমরা আজকেও আমরা আরো কয়েকটি প্রশ্ন আলোচনা করব। চলো সেই প্রশ্নগুলো আলোচনা শুরু করা যাক। ঠিক আছে? তাহলে আজকে আমরা
কি বিষয়ে আলোচনা করব আজকে আমরা এই সপ্তম অধ্যায়ে যে ভারতের সম্পদ একটা অন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেই অধ্যায়ের প্রশ্নোত্তর যে আলোচনা রয়েছে, আলোচনার তৃতীয় পর্ব সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। কারণ ইতিমধ্যে দুটো পর্ব আমরা আলোচনা করে ফেলেছি, আজকে তৃতীয় পর্ব সম্পর্কে আলোচনা করব এবং সবাইকে বলবো বিগত দিনের মতো আজকেও তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে নোট ডাউন করে নাও, ঠিক আছে? এবং তোমরা নিজেরা কত ভালোভাবে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারছো সেগুলো আমি একটু দেখে নেব, ঠিক আছে? এবং যে যত ভালোভাবে, যত টু দি পয়েন্ট অ্যান্সার বলতে পারবে, সেই কিন্তু পরীক্ষার সময় সব থেকে বেশি বাজিমাত করবে। কারণ তুমি অযথা কথা যদি বেশি লেখো, যে কথার কোনো প্রয়োজন নেই, এক কথায় উত্তর তুমি যদি 2-3 লাইন লেখো সেখানে প্রয়োজন নেই, তোমার সেখানে টাইমটাই নষ্ট হবে। নাম্বার তুমি পাবে সঠিক উত্তর দিলে, কিন্তু তোমার টাইমটা ওয়েস্ট হবে। টাইম ওয়েস্ট হলে কি হবে? পরবর্তী যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তুমি অ্যাটেন্ড করতে অসুবিধা হবে। তাহলে সঠিক উত্তর, টু দি পয়েন্ট উত্তর, সেটাই আমরা কিন্তু প্র্যাকটিস করে চলেছি, প্রস্তুতি নিচ্ছি, সেটা তোমাদের সুবিধার জন্যই, ঠিক আছে? তাহলে আজকে আমাদের প্রথম যে আলোচনা সেটা আমরা শুরু করি। প্রথমে আমরা মানে বাম দিক এবং ডান দিকের যে স্তম্ভ, সে স্তম্ভ মেলানো করব। স্তম্ভ মেলানো শুরু করব, দেখি তোমরা কে কতখানি সঠিকভাবে উত্তর দিতে পারো। দেখো, প্রথমে বাম দিকের স্তম্ভে প্রশ্ন, অর্থাৎ এগুলোই বলা হচ্ছে। সিআইএল আগে কি আমাকে বলো? সিআইএল হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। আচ্ছা, ওএনজিসি কি? ওএনজিসি হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। বিএআরসি কি? সিআইএল, ওএনজিসি, বিএআরসি, এনটিপিসি। বিএআরসি হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এনটিপিসি কি? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এনএইচপিসি যেটা হচ্ছে ন্যাশনাল হাইডেল পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে? আর হচ্ছে এমএনআরই রয়েছে। তো এখানে তোমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের কোনটা সঠিক উত্তর রয়েছে, সঠিক উত্তরটিকে সামনে রেখে এখানে সঠিক অপশানটাকে সামনে বসাতে হবে। তো প্রথমে রয়েছে সিআইএল, তার মানে কোল ইন্ডিয়া লিমিটেড। তো কোল ইন্ডিয়া লিমিটেড, এখানে কোন অপশানটি সঠিক হবে? একটা তাপবিদ্যুৎ সংস্থা রয়েছে, পারমাণবিক সংস্থা রয়েছে, কয়লা সংস্থা রয়েছে, খনিজ তেল সংস্থা রয়েছে, অচিরাচরিত সংস্থা রয়েছে, আর জলবিদ্যুৎ সংস্থা রয়েছে। তাহলে সিআইএল, এটা কোল ইন্ডিয়া লিমিটেড, এটা একটা কয়লা সংস্থা, ঠিক আছে? এরপর রয়েছে ওএনজিসি। তাহলে ওএনজিসি কি সমস্যা? ওএনজিসি হচ্ছে তোমার কি ধরনের সংস্থা? এই তাহলে একটা কয়লা সংস্থা চলে গেল, আর রয়েছে তাপবিদ্যুৎ, পারমাণবিক, খনিজ তেল, অচিরাচরিত শক্তি, জলবিদ্যুৎ। তাহলে ওএনজিসি হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, যেটাকে খনিজ তেল সংস্থা নামে পরিচিত, ঠিক আছে? বিএআরসি, এটা কি? বিএআরসি হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এটা কিসের জন্য, কিসের কাজে এটা যুক্ত রয়েছে? ভাবা অ্যাটমিক পারমাণবিক সংস্থার জন্য। এনটিপিসি, তাহলে এনটিপিসি কি কাজ করে? এটা ভারতবর্ষের একটা অন্যতম বৃহৎ সংস্থা, যে সংস্থা সারা ভারতবর্ষ জুড়ে বিদ্যুৎ উৎপাদনের কাজ করে থাকে, সেটা তাপবিদ্যুৎ সংস্থা। এনএইচপিসি জলবিদ্যুৎ সংস্থা একটা। এই এনএইচপিসি এটা কি করে? এটাও এনটিপিসির মতোই একটা সংস্থা, যেটা সারা ভারতবর্ষব্যাপী যা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেইখান থেকে বিদ্যুৎ উৎপাদন এবং তাদেরকে রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। এমএনআরই, এটা একটা অচিরাচরিত শক্তি সংস্থা। এটাও এই সংস্থাটা যে অচিরাচরিত শক্তি সংস্থা, সোলার এনার্জি রয়েছে বা বায়ুবিদ্যুৎ শক্তি, ভূতাপ শক্তি, তাদের যে প্রয়োজন বা তাদের কিভাবে এই অংশ থেকে বিদ্যুৎ আসতে পারে, কত মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হতে পারে, সেই এই সংস্থায় কিন্তু সেটা নির্ধারণ করে থাকে, ঠিক আছে? তাহলে আমাদের
সঠিকভাবে উত্তর কি দেওয়া হলো? CIL একটা কয়লা সংস্থা, ONGC একটা খনিজ তেল সংস্থা, BARC পারমাণবিক সংস্থা, NTPC তাপবিদ্যুৎ সংস্থা, NHPC জলবিদ্যুৎ সংস্থা, MNRE অচিরাচরিত শক্তি সংস্থা। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা প্রথম যে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ রয়েছে সেটা কিন্তু আমরা এখানে জেনে গেলাম। কারণ কি এখানে কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো আশা করি। এর পরবর্তীতে আরো 6টি এরকম ভাবে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ রয়েছে, এখান থেকে সঠিক অপশনকে আমাদের বেছে নিতে হবে। প্রথমে বাম স্তম্ভ চিরিয়া, বোকারো, মাকুম, ব্যান্ডেল, হীরাকুদ আর নারোরা রয়েছে। তাহলে এই যে অপশনগুলো তোমরা দেখলে, এই অপশনগুলো কি তোমরা একটু নিজেরা ভেবে নাও তো। আমি একটু টাইম দিচ্ছি তোমাদেরকে, যে এই যে কেন্দ্রগুলোর এটা আমি বলেই দিচ্ছি, এগুলো বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লা কেন্দ্র, তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্রের নাম এখানে বলা হয়েছে। এইখান থেকে তোমাদেরকে সঠিক উত্তরগুলো খুঁজে নিতে হবে। যেমন অপশানে রয়েছে খনিজ তেল খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, আণবিক বিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, কয়লা খনি, লোহা খনি। ঠিক আছে, তাহলে এখানে যে যে অপশান রয়েছে সেইখান থেকে কিন্তু আমাদেরকে সঠিক উত্তরটি খুঁজে বার করতে হবে। খুঁজে আমাদেরকে বলতে হবে যে চিরিয়ার সাথে কোন অপশানটি অ্যাপ্রোপ্রিয়েট, বোকারো যে অপশানটি রয়েছে কোন অপশানটি অ্যাপ্রোপ্রিয়েট, মাকুমের জন্য কোন অপশানটি অ্যাপ্রোপ্রিয়েট, ব্যান্ডেল, হীরাকুদ, নারোরা এদের জন্য কোন অপশানগুলো অ্যাপ্রোপ্রিয়েট, এবং সঠিক উত্তর সেখানে এই অপশানগুলো থেকে বেছে নিতে হবে। তাহলে বলো, প্রথমে চিরিয়া রয়েছে। চিরিয়া কি জানো? চিরিয়া হচ্ছে একটা লোহা খনি। ঠিক আছে, প্রথমে চিরিয়া রয়েছে। চিরিয়া এটা একটা কি লোহা খনি। ঠিক আছে, আচ্ছা, চিরিয়া যে লোহা খনি তোমরা তো সবাই বললে খুব ভালো। এই চিরিয়া লোহা খনিটা কোন রাজ্যে অবস্থান করে তোমরা কি জানো? বলো তো কোন রাজ্যে অবস্থান করে? একদম ঠিক, এই চিরিয়া লোহা খনিটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থান করে। ঠিক আছে, ঝাড়খণ্ডে। আচ্ছা, এরপরে হচ্ছে বোকারো। বোকারো কি? বোকারো কার সাথে যায় বলো তো? হ্যাঁ, বোকারো। হ্যাঁ, বোকারো কার সাথে ম্যাচিং করছে? এতগুলো যে অপশন রয়েছে, বোকারো হচ্ছে একটা কয়লা খনি অন্যতম। এটা কোন রাজ্যে অবস্থান করে জানো? এটাও কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে অবস্থান করে এই বোকারো কয়লা খনি অঞ্চলটি। মাকুম, মাকুম কিসের সঙ্গে যুক্ত রয়েছে এই অপশনগুলির মধ্যে? মাকুম খনিজ তেল খনি একটা। ঠিক আছে, ব্যান্ডেল, এটা ব্যান্ডেল জায়গাটা কোথায় জানো? ব্যান্ডেল জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যান্ডেল, এটা একটা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে এই অঞ্চলে। ঠিক আছে, হীরাকুদ, এই হীরাকুদ একটা ভারতবর্ষের অন্যতম উচ্চতম ড্যাম বা বাঁধ বলা হয়। এটা উড়িষ্যাতে গড়ে উঠেছে এই হীরাকুদ। তো হীরাকুদ এটা কার সঙ্গে যুক্ত? একদম ঠিক, বাঁধ আছে, ড্যাম আছে, তার মানে জলবিদ্যুৎ কেন্দ্রের সাথেই এটা যুক্ত হয়ে রয়েছে। নারোরা, নারোরা একটা আণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, হ্যাঁ, যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটাকে আণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসাবে বলা হচ্ছে। তাহলে আমি আরো একবার বলে দিই ডান দিকের সঙ্গে বাম দিকের সঠিক উত্তরগুলো। চিরিয়া লোহা খনি একটা অঞ্চল, বোকারো এটা একটা কয়লা খনি, মাকুম এটা খনিজ তেল খনি, ব্যান্ডেল তাপবিদ্যুৎ খনি, হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র, নারোরা আণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, বোঝা গেল তাহলে এগুলো? আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। তাহলে দেখো, আমরা এখনো পর্যন্ত দুটো টেবিল, অর্থাৎ বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, এই দুটো টেবিল আমরা প্রথমে 6টা আবার পরে 6টা, এগুলো সম্পর্কে আমরা
আলোচনা করলাম। এবার আমরা যে দুই এক কথায় বা এক কথায় উত্তর দাও সেই সম্পর্কে কিন্তু এবার আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে বেশিরভাগ প্রশ্নই তোমরা ইতিমধ্যে উত্তর জেনে গেছো। খুব দ্রুত কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো বলে দেওয়া যাবে, এবং তাও আমি আরো একবার করে তোমাদেরকে বলে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে, খনিজ তেলের অপর নাম কি? একদমই সোজা, যেটা আধুনিক শিল্প দানব বলা হচ্ছে এই খনিজ তেল, এবং খনিজ তেলের এত বহু মূল্যবান ব্যবহার রয়েছে, এত কিছু এর ব্যবহার করা যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে। তো এর ব্যবহার, সেই জন্য একে কার সাথে তুলনা করা হয়েছে? সোনার সাথে তুলনা করা হয়েছে। তাই এটাকে আমরা কি বলছি? তরল সোনা। বোঝা গেল? একদম ঠিক, তাই জন্য এটাকে আমরা বলছি তরল সোনা, খনিজ তেলের অপর নাম। এবং খনিজ তেলের অপর নাম এই জন্যই তরল সোনা, যেহেতু খনিজ তেলকে যখন আমরা উত্তাপের সাহায্যে পরিশোধন করি তখন এর থেকে প্রচুর রকমের উপজাত দ্রব্য কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। সেই জন্য বহুমূল্য ব্যবহারের জন্য একে সোনার সঙ্গে তুলনা করা হয়, তাই একে তরল সোনার নাম দেওয়া হয়েছে। ব্ল্যাক ডায়মন্ড কোন খনিজ দ্রব্যকে বলা হয়? অর্থাৎ কালো হিরে। তো কালো হিরে মানে কি? কঠিন একটা পদার্থ। তাহলে আমাদের খনিজ দ্রব্য যেটা আমরা পাঠ্যপুস্তকে পড়েছি, সেখানে একটা কঠিন খনিজ দ্রব্য আমরা সে সম্পর্কে আলোচনা করেছি, যা 4টি শ্রেণীবিভাগ রয়েছে, এবং সেটার মূল্যবান, সেটাও যদি আমরা মূল্য করি, সেটাও দেখা গেলে হীরের মতো বহু মূল্য ব্যবহারের রয়েছে। সেই জন্য এটাকে ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে, ব্ল্যাক ডায়মন্ডের যেমন একটা প্রচুর এর দাম, মহামূল্যবান একটা পাথর, সেই জন্য তার সাথে তুলনা করেই এই রকম নামকরণ করা হয়েছে। সেই খনিজ দ্রব্যটার নাম কি বলতো? কয়লা। ভেরি গুড। ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে যে খনিজ দ্রব্যকে বলা হয় তার নাম হচ্ছে কয়লা। কোন ধরনের ইস্পাতে মরচে পড়ে না? দেখো, আমরা বাড়িতে যে বিভিন্ন ধরনের লোহা দণ্ড বা স্ক্র্যাপ লোহা হতে পারে, ছাঁচ লোহা, ঢালাই লোহা, স্পঞ্জ লোহা হতে পারে, বিভিন্ন ধরনের লোহা কিন্তু ব্যবহার করে থাকি, এবং আমরা যে বাড়িতে স্টেনলেস স্টিল ব্যবহার করি, সেগুলোর মধ্যেও কিন্তু লোহার একটা মিশ্রণ লক্ষ্য করা যায়। তো সেই জন্য এখানে বলা হচ্ছে কোন ধরনের ইস্পাতে মরচে পড়ে না, এবং এটা খুব উন্নত মানের একটা, বেশ উন্নত প্রযুক্তির একটা ধাতু বলা যেতে পারে, যে ধাতুতে সহজে মরচে পড়তে পারে না। সেই জন্য এটাকে আমরা স্টেনলেস স্টিল এই উদাহরণ। মানে এই স্টেনলেস স্টিল, দেখবে আমরা বাড়িতে যে স্টিলের থালায় যদি বা স্টিলের বাসন আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু সহজে মরচে পড়ে না, মরচে পড়তে দেখা যায় না। তাহলে স্টেনলেস স্টিল এই ধাতুতে সহজে মরচে পড়ে না। বায়লাডিলা লৌহ খনিটি কোন রাজ্যে রয়েছে? ইতিমধ্যে অনেকবার আমরা এই প্রশ্নটা কিন্তু আলোচনা করেছি। বায়লাডিলা লৌহ খনিটি, এটা লৌহ, কোনো জায়গায় প্রশ্ন পেয়েছি বায়লাডিলা কোন খনিজ দ্রব্যের জন্য বিখ্যাত, বা এই বায়লাডিলা লৌহ খনিটি কোন অঞ্চলে অবস্থান করে? তাহলে এটা একদম ঠিক বলেছে, ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার এই বায়লাডিলা লৌহ খনিটি অবস্থান করে। সবচেয়ে উৎকৃষ্ট মানের লৌহ আকরিক কোনটি? তার মানে যে লৌহ আকরিক যার মানে চুম্বকত্বের পরিমাণ সর্বাধিক এবং লোহার পরিমাণও সেখানে সর্বাধিক, সেই অনুযায়ী এই আকরিক লোহাকে প্রধান 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, তাই না? তো এখানে জানো যে একে প্রাকৃতিক চুম্বক বলা হয়, কারণ এর চৌম্বকত্ব ক্ষমতা এতটাই বেশি, প্রচুর চুম্বক আকর্ষণ করতে পারে। ঠিক আছে? তো এই সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর তাহলে লৌহ আকরিক কোনটি? ম্যাগনেটাইট হচ্ছে সব থেকে উৎকৃষ্ট লৌহ আকরিক। এখান থেকে আমি দ্রুত কয়েকটা প্রশ্ন একটু পড়ে নিই। খনিজ তেলের অপর নাম কি? তরল সোনা। ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কোন খনিজ দ্রব্যকে? কয়লাকে।
কোন ধরনের ইস্পাতে মরচে পড়ে না? স্টেনলেস স্টিল। বায়লাডিলা লৌহ খনিটি কোন রাজ্যে রয়েছে? ছত্তিশগড়। সবচেয়ে উৎকৃষ্ট লোহার আকরিক কোনটি? ম্যাগনেটাইট। এবার পরবর্তী প্রশ্নে আমরা ফিরে যাই। পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম যে প্রশ্ন হচ্ছে, লৌহ ইস্পাত শিল্পে যে কয়লা ব্যবহার করা হয় তা কি নামে পরিচিত? দেখো, সমস্ত কয়লাকেই কিন্তু আমরা লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার করতে পারি না, কারণ লৌহ ইস্পাত শিল্প একটা ভারতের মেরুদণ্ড বা যে কোনো দেশের মেরুদণ্ড, শিল্পের মেরুদণ্ড, আধুনিক শিল্প দানক, লৌহ শিল্প দানক বলা হয়। তো এই আকরিক লোহা প্রস্তুত করতে গেলেও একটা বেশ উন্নত মানের কয়লার প্রয়োজন, যেখান থেকে সহজে এই কয়লাকে আমরা গলিয়ে বিভিন্ন তার রূপ আমরা দিতে পারি বা বিভিন্ন রূপে ফেলতে পারি, তাই না? তো কোন জাতীয় কয়লাকে বলতো কোক কয়লা রূপান্তরিত করা যায়? বিটুমিনাস জাতীয় কয়লা, সেটা 1000 ডিগ্রি বা 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এদেরকে যথেষ্ট তাপমাত্রা দিয়ে অঙ্গার যোজনের মাধ্যমে কোক কয়লায় প্রস্তুত করা হয়। তো কোক কয়লা প্রস্তুত করা কেন হয়? কারণ বিটুমিনাসের থেকে তাকে আরো একটু উন্নত মানের কয়লায় রূপান্তরিত করা হয়, এবং কোক কয়লা প্রস্তুত করতে গিয়ে কিন্তু আমরা এই কোক কয়লা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে? সেই জন্য লৌহ ইস্পাত শিল্পে যে কয়লা ব্যবহার হয় তা কোক কয়লা নামে পরিচিত। নেভেলি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত? নেভেলি কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে। কি ধরনের কয়লা উত্তোলন করে এখানটাতে? টারশিয়ারি যুগের কয়লা। এই টারশিয়ারি যুগের কয়লার বয়স কত? টারশিয়ারি যুগের কয়লার বয়স প্রায় হচ্ছে তোমার 6 থেকে 7 কোটি বছর আগে। আর গন্ডোয়ানা যুগের কয়লার বয়স কত? প্রায় 30 থেকে 32 কোটি বছর। তার মানে তোমরা বুঝতে পারছো, একটা বছরের হিসাবে আমরা কিন্তু এই কয়লার উন্নত মানের কয়লা আমরা পাই। এই গন্ডোয়ানা যুগের কয়লা বলতে মূলত অ্যান্থ্রাসাইট আর বিটুমিনাসকে পাই। টারশিয়ারি যুগের কয়লা বলতে লিগনাইট আর পিট। তাহলে এগুলো যদি আরো কয়েক কোটি বছর থাকে তাহলে সেগুলোও কিন্তু উন্নত মানের কয়লায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে। তো নেভেলি, তামিলনাড়ুর নেভেলিতে বেশ একটা কয়লা উত্তোলন করা হয়, সেটা হচ্ছে কি বলতো, পিট না লিগনাইট? সেটা হচ্ছে লিগনাইট। এই লিগনাইট জাতীয় কয়লা এই তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে উত্তোলন করা হয়। সিংগ্রাউলি কোন রাজ্যের কয়লা খনি? সিংগ্রাউলি, তাহলে এটা এমন একটা রাজ্যের কয়লা খনি, সেই রাজ্যটির নাম উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতবর্ষের মধ্য প্রান্তে যে রাজ্যটি রয়েছে মধ্যপ্রদেশ, সে মধ্যপ্রদেশের অংশ হচ্ছে সিংগ্রাউলি। ভারতের বৃহত্তম খনিজ তেল সংস্থাটির নাম কি? তাহলে আমরা কিন্তু একবার ওএনজিসি সম্পর্কে আলোচনা করেছি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, যার কাজ কি সারা দেশ জুড়ে কোথায় প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল রয়েছে তারা সমীক্ষা করে, এবং সমীক্ষা করে তারপরে যদি সমীক্ষা করে সেখানে যদি প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেলের সন্ধান তারা পেয়ে থাকে তাহলে সেখান থেকে তারা তেল উত্তোলন করে বিভিন্ন প্রযুক্তি এবং যন্ত্রপাতির মাধ্যমে, ঠিক আছে? তাহলে ভারতের বৃহত্তম খনিজ তেল সংস্থার নাম হচ্ছে ওএনজিসি। তোমরা ওএনজিসি লিখে এরকম ফুল শব্দটা লিখে দেবে, তাহলে যিনি খাতা দেখবেন বা যিনি তোমাদের প্রশ্ন করবেন তিনি খুব স্যাটিসফাইড হবেন, ঠিক আছে? তরল সোনা কোন খনিজ দ্রব্যকে বলা হয়? তাহলে আমরা দেখো এই ধরনের প্রশ্ন একটা জেনেছি যে খনিজ তেলের অপর নাম কি? তরল সোনা। আবার সেটাকে ঘুরিয়ে আরো একটা প্রশ্ন করা হল, সেটা হচ্ছে খনিজ, এই তরল সোনা কোন খনিজ দ্রব্যটিকে বলা হয়? খনিজ তেলকে বা ক্রুড অয়েলকে, ঠিক আছে? বোঝা গেল? এবার পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, ভারত কোন দেশ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল আমদানি করে থাকে? ভারত কি খনিজ তেল আমদানি করে? তোমাদের কি মনে হয়? ভারত খনিজ তেল আমদানি করে। কারণ কি, ভারতের আভ্যন্তরীণ যে চাহিদা এবং ভারতবর্ষে যে বিপুল জনসংখ্যা, বিপুল অর্থনীতির দেশ,
এবং ভারতবর্ষে যে পরিমাণ খনিজ তেল উত্তোলন করা যায় তার খুব সামান্য অংশ নিজেদের দেশ থেকে উত্তোলন করা যায়। বেশিরভাগ দেশ প্রায় অ্যাবাভ 60% থেকে 70% খনিজ তেল কিন্তু ভারতবর্ষ বিভিন্ন পশ্চিমী দেশ থেকে আমদানি করে থাকে। যে মধ্যপ্রাচ্যের যে পশ্চিমী দেশগুলি রয়েছে, সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, কুয়েত, এই সমস্ত জায়গাগুলোতে পৃথিবীর মধ্যে সর্বাধিক বেশি তেল উত্তোলন হয় সেখানে, ঠিক আছে। তো সেই সমস্ত জায়গা থেকেই ভারত সর্বাধিক তেল আমদানি করে থাকে। তার নির্দিষ্ট দেশ রয়েছে, কোন দেশ? একদম ঠিক সৌদি আরব। এই সৌদি আরব থেকে ওপেকের মাধ্যমে ভারত সর্বাধিক খনিজ তেল আমদানি করে থাকে। পরিবেশ বান্ধব বলে জলবিদ্যুৎকে কি নামে ডাকা হয় বা কি নামে পরিচিত? কারণ তোমরা জানো যে জলবিদ্যুৎ উৎপাদন করতে গেলে 1%ও পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা বা ভয় থাকে না। একবার যদি আমরা পরিকাঠামোগত নির্মাণ শুরু করতে পারি, তাহলে প্রকৃতির জল নদীর মাধ্যমে এসে যখন ঢালের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন সেই জলকে কাজে লাগিয়ে টারবাইনের সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আর যেহেতু জলবিদ্যুৎ এতটাই পরিবেশ বান্ধব, সেখান থেকে 1%ও পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা থাকে না। সেই জন্য এটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? সাদা কয়লার সাথে তুলনা করা হয়েছে। কারণ কয়লা দিয়ে যে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়, সেই তাপবিদ্যুতের মাধ্যমে কিন্তু ব্যাপক পরিমাণ একটা পরিবেশ দূষণ হতে থাকে। সেই জন্য এটাকে সাদা কয়লা বলা হচ্ছে। এটা কালো, এটা সাদা, সেই জন্য পরিবেশন হয় না বলে সাদা কয়লা। কোন প্রকার কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত হয়? একদম ঠিক বিটুমিনাস। আমরা ইতিমধ্যে এটা আলোচনা করে ফেলেছি। এই বিটুমিনাসকে প্রায় 1000 থেকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপ দিয়ে এই বিটুমিনাস কয়লা থেকে কোক কয়লায় রূপান্তরিত করা হয়ে থাকে। বিটুমিনাস হচ্ছে এই সঠিক উত্তর। এনটিপিসি কোন প্রকার বিদ্যুৎ উৎপাদন করে থাকে? তাই তোমরা এনটিপিসির পুরো কথা বলো। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, সেটা এর কাজ কি? সারা ভারতবর্ষব্যাপী কয়লা ভিত্তিক যে তাপ উৎপাদন সংস্থা গড়ে উঠেছে, সেগুলোকে পরিচালনা করে, এবং এটাই সব থেকে ভারতবর্ষের অন্যতম বৃহত্তম সংস্থা। তাহলে সঠিক উত্তর কি হলো? তাপ বিদ্যুৎ। বায়লাডিলা কোন খনিজ দ্রব্য উত্তোলনের জন্য ভারত বিখ্যাত? দেখো আবার একটা পেলাম, এই বায়লাডিলা। তার মানে এই বায়লাডিলা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের মনে রাখতেই হবে এই বায়লাডিলা কোন খনিজ দ্রব্যের জন্য এবং কোন রাজ্যে অবস্থান করে। তো আমি সমস্তটা এখানে দিয়েছি। ছত্তিশগড়ের বায়লাডিলা আকরিক লোহা উত্তোলনের জন্য বিখ্যাত। ঠিক আছে, একদম ঠিক, ছত্তিশগড়ের বায়লাডিলা আকরিক লোহা উত্তোলনের জন্য বিখ্যাত। বোঝা গেল তাহলে? আমি দ্রুত একটু প্রশ্নগুলো বলে দিই। ভারত কোন দেশ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল আমদানি করে? সৌদি আরব। পরিবেশ বান্ধব বলে জলবিদ্যুৎ কি নামে পরিচিত? সাদা কয়লা। কোন প্রকার কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত হয়? বিটুমিনাস। এনটিপিসি প্রধানত কোন প্রকার বিদ্যুৎ উৎপাদন করে থাকে? তাপবিদ্যুৎ। বায়লাডিলা কোন খনিজ দ্রব্য উত্তোলনের জন্য ভারত বিখ্যাত? ছত্তিশগড়ের বায়লাডিলা আকরিক লোহা উত্তোলনের জন্য বিখ্যাত। ঠিক আছে, পরবর্তী এটা অন্য আরো একটি পাঠ্যপুস্তক থেকে এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে। তো এখানে 12টা প্রশ্ন রয়েছে। দেখা যাক কি কি প্রশ্ন আছে এবং তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। সম্পদ সম্পর্কিত ধারণার জনক কে? তাহলে এটা একদম অধ্যায়ের শুরুতেই রয়েছে যে অধ্যাপক ইডব্লিউ জিমারম্যান, তিনি যে সম্পদ সম্পর্কিত সংজ্ঞা প্রদান করেছেন সেটা সর্বজন বিদিত, এবং তার যে গ্রন্থ, সেই গ্রন্থটির নাম তোমাদের মনে আছে? একদম ঠিক, দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
তাহলে এই বইতে কিন্তু তিনি এই সম্পদ সম্পর্কিত বা সম্পদের ধারণা, সম্পদের সংজ্ঞা, সম্পদ নিরপেক্ষ বস্তু থেকে কিভাবে সম্পদ পরিণত হয়, সম্পদের শ্রেণীবিভাগ, সম্পদের এভরিথিং তিনি কিন্তু এই বইতে উল্লেখ করেছেন। সেই জন্য সম্পদ সম্পর্কিত ধারণার জনক আমরা একজনকেই বলতে পারি, সেটা ইডব্লিউ জিমারম্যান। একটি সম্ভাব্য সম্পদের উদাহরণ দাও। সম্ভাব্য সম্পদ বলতে এখনো পর্যন্ত যে সম্পদ থেকে আমরা তার উপযোগিতা বা কার্যকারিতা গ্রহণ করতে পারিনি, কিন্তু আগামী ভবিষ্যতে সেইখান থেকে সেই সম্পদকে আমরা কাজে লাগাতে পারবো, মানে সম্ভাব্য, সম্ভাবনা রয়েছে, সেটাই সম্ভাব্য। তাহলে সেই সম্ভাব্য সম্পদের উদাহরণ কি? লাদাখের ভূখণ্ডে পাওয়া ইউরেনিয়াম, এটা কিন্তু একটা সম্ভাব্য সম্পদ, কারণ এখনো এখান থেকে ইউরেনিয়াম উত্তোলন করা সম্ভবপর হয়নি, যেহেতু এটা একটা স্পর্শকাতর এলাকা, অঞ্চল, সেই জন্য এটা এখান থেকে সম্ভাব্য সম্পদ হিসাবে এটাকে মনে করা হচ্ছে। ঠিক আছে। কোনটি শিল্পীয় লোহা, অর্থাৎ শিল্পক্ষেত্রে বা শিল্প কাজে ব্যবহৃত হয় কোন ধরনের লোহা? কোন ধরনের লোহা শিল্পক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, ব্যবহার হয়? হ্যাঁ, যে লোহা দেখা গেল যে পারমাণবিক চৌম্বকত্ব ছাড়াও এটা শিল্পক্ষেত্রে কাজে লাগিয়ে সেখান থেকে লাভবান হওয়া যাবে, সেই ধরনের লোহাকে কাজে লাগানো হবে। তাহলে হেমাটাইট, একদম ঠিক, হেমাটাইট হচ্ছে শিল্পীয় লোহা। ভারতের প্রাচীনতম তৈলখনি কোথায় অবস্থান করছে? এটাও কিন্তু এই প্রশ্নটা আমরা এই নিয়ে প্রায় 4 থেকে 5 বার আলোচনা করছি। তো ভারতের প্রাচীনতম তৈলখনিটি কোন রাজ্যে অবস্থান করে আগে বলো? অসমে। অসমের কোথায়? অসমের ডিগবয়েতে। অসমের ডিগবয়েতে ভারতের প্রাচীনতম তৈলখনিটি অবস্থান করেন। কোন রাজ্য তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম? তাহলে আমাদের ভারতবর্ষের একটি রাজ্য, যে রাজ্য তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, সেই রাজ্যটির নাম বলতে হবে, তার নাম কি? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, একদম ঠিক, অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম আণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? হ্যাঁ, মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতবর্ষের প্রথম কোথায় গড়ে উঠেছে বলো? তারাপুর। এই তারাপুর জায়গাটা কোথায় অবস্থান করেছে জানো? মহারাষ্ট্রে তারাপুর। কত সালে এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে তোমরা কি জানো? 1969 সালে। ভেরি গুড, খুব ভালো বলেছো। 1969 সালে এই তারাপুরে প্রথম তথা ভারতবর্ষের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তাহলে আমি রিপিট করে দিই একটু। সম্পদ সম্পর্কিত ধারণার জনক হচ্ছে ইডব্লিউ জিমারম্যান। একটি সম্ভাব্য সম্পদ লাদাখের ভূখণ্ডে পাওয়া ইউরেনিয়াম। কোনটি শিল্পীয় লোহা? হেমাটাইট। ভারতের প্রাচীনতম তৈলখনি কোথায় অবস্থান করছে? অসমের ডিগবয়। কোন রাজ্য তাপবিদ্যুৎ উৎপাদনের প্রথম? অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম আণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে ওঠে? মহারাষ্ট্রের তারাপুর। এবার পরবর্তী প্রশ্ন, 3 প্রকার বিদ্যুৎ শক্তির মধ্যে কোনটি পরিবেশ বান্ধব? দেখো, আমরা 3 প্রকার বিদ্যুৎ শক্তি বলতে 1 নম্বর হচ্ছে কয়লা, সবকটি জীবাশ্ম জ্বালানি, কয়লা, তারপরে খনিজ তেল, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তাহলে কয়লা কি পরিবেশ বান্ধব? ব্যাপক পরিমাণ ধোঁয়া নির্গত হয়, তাহলে পরিবেশ বান্ধব নয়, পরিবেশ দূষিত করে। খনিজ তেল, এটাও তোমার পরিবেশ দূষিত করে। প্রাকৃতিক গ্যাস, এটা পরিবেশ বান্ধব, মানে সেই রকম ভাবে এই কয়লা বা খনিজ তেলের মতো পরিবেশ দূষিত করতে পারে না। সেজন্য সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস। বিশ্বের বৃহত্তম সৌর রান্না ব্যবস্থা কোথায় গড়ে উঠেছে? তার মানে এই যে সৌর যে প্লেট দিয়ে তার মাধ্যমে বিভিন্ন কুকিং সরঞ্জাম প্রস্তুত করে সেখানে রান্না করা হয় সূর্যের আলোর দ্বারা, এটা অন্ধ্রপ্রদেশের তিরুমালাতে এই সৌর রান্না ব্যবস্থা গড়ে উঠে, সোলার কুকিং সিস্টেম। ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? খাম্মান। ঠিক আছে, খাম্মানে ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের খাম্মানে
ভূতাপ শক্তি কেন্দ্র গড়ে তোলার চেষ্টা হয়েছে এবং হচ্ছে। ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায়? তামিলনাড়ুর মুপান্ডল, এটা সব থেকে বৃহৎ বায়ু শক্তি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ভারতের প্রাচীনতম কয়লা খনি, এটা কিন্তু আমাদের রাজ্যে কোথায়? আসানসোল রানীগঞ্জ যে রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে ভারতের প্রাচীনতম কয়লা খনি। তাহলে প্রাচীনতম তৈল খনি আসামের ডিগবয়, আর প্রাচীনতম কয়লা খনি পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। মনে থাকবে তো সবার? ভেরি গুড। একটি মৌলিক খনিজের উদাহরণ দাও। মৌলিক খনিজ মানে, অর্থাৎ এই খনিজে অন্য কোনো খনিজ সংমিশ্রণ অবস্থায় লক্ষ্য করা যায় না, শুধুমাত্র সেই খনিজটি লক্ষ্য করা যায়, সেই জন্য এটা মৌলিক খনিজ। আমরা আকরিক লোহা বলতে পারি, কারণ কয়লা বা খনিজ তেল এখানে কিন্তু বিভিন্ন ধরনের পদার্থ সংমিশ্রিত অবস্থায় রয়েছে, এখান থেকে সেই জন্যই প্রচুর ধরনের উপজাত দ্রব্য আমরা প্রস্তুত করতে পারি। ঠিক আছে, তাহলে এতক্ষণে আমরা যা প্রশ্ন আলোচনা করলাম, কারোর কি বুঝতে কোথাও কোনো সমস্যা হচ্ছে না তো? সবাই ভালোভাবে খুব বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এই সম্পূর্ণ প্রশ্ন উত্তর পরবর্তী ক্লাসে তোমাদের থেকে একটু জেনে দেখব কে কতখানি প্রশ্ন উত্তর ভালোভাবে বলতে পারে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।